আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর যে ২ নম্বর সৃজনশীলটা আছে ওটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো। জামান বিবর্তন অধ্যায়টি ভালো বুঝতে না পেরে তার বাবার কাছে যায়। বাবা সমসংস্থ বিবর্তন সম্পর্কিত প্রমাণটি বুঝিয়ে দিলেন। সমসংস্থ বিবর্তন, এই জায়গাটা আমাদের একটু বোঝা লাগবে যে সমসংস্থ যে কথাটা কি। সমসংস্থ আর অসমসংস্থ এই দুইটা কথা আমি যদি সহজে বলতে যাই, ধরো আমাদের যে অর্গানগুলা, সমসংস্থ অর্গান হচ্ছে যাদের ভেতরের অস্থি বিন্যাসটা একরকম, বাইরে থেকে দেখতে মনে হয় আরেক রকম। আমাদের হাতের যে হাড়গুলা আমরা কি জানি, এই যে হাতের হাড়ের একদম এই জায়গাটায় এখানে হচ্ছে তোমার ছোট ছোট 8টা হাড় থাকে, ওগুলাকে আমরা বলি হচ্ছে কার্পাল। 5 আঙ্গুলের ভিতর দিয়ে যায় হচ্ছে 5টা মেটাকার্পাল। এরপরে আঙ্গুলগুলোকে যে আমরা ভাঁজ করতে পারি, এখানে ভিতরে আসে হচ্ছে তোমার ফ্যালাঞ্জেস। এই যে দেখো একটা আঙ্গুলকে দেখো, এই যে একটা হাড্ডি, এই যে একটা হাড্ডি, এই যে একটা হাড্ডি, প্রতিটা আঙ্গুলে এরকম 3টা করে হাড় আছে। থামসে 2টা আছে, শুধু এই যে একটা 2টা। তাহলে এই যে এরকম অস্থি বিন্যাসটা আমার বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে আমি সেম অস্থি বিন্যাস দেখতে পাই, কিন্তু বাইরে থেকে দেখলে তুমি বুঝতে পারবা না যে ভিতরে হাড্ডিগুলো এরকম সেম আছে। এটাই হচ্ছে সমসংস্থ কথাটা। এরপরে জামান তার বাবার কাছে বিবর্তনের মতবাদ সম্পর্কে জানতে চাইলে তিনি ল্যামার্কের মতবাদ এবং ডারউইনের মতবাদ বিস্তারিত ব্যাখ্যা করলেন। তাহলে বিবর্তনের মতবাদ এখানে 2 ধরনের, একটা হচ্ছে ল্যামার্কবাদ আর একটা হচ্ছে ডারউইনবাদ। তাহলে উদ্দীপকটুকু আমরা বুঝতে পারলাম। এরপরে আসো প্রশ্নগুলো দেখি কি বলছে। সেক্স ক্রোমোজোম কাকে বলে? সেক্স বলতে আমরা কি বুঝি? লিঙ্গ বুঝি, তাই না? সেক্স হচ্ছে লিঙ্গ। তাহলে যেই ক্রোমোজোমগুলো আমাদের লিঙ্গ নির্ধারণে কাজ করে ওগুলাকে আমরা বলবো হচ্ছে সেক্স ক্রোমোজোম। ক্রোমোজোম মানুষের দেহে 23 জোড়া আছে। প্রতিটা প্রজাতির ক্ষেত্রে এই ক্রোমোজোমের সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন হয়। 23 জোড়া হইলেই আমরা বুঝতে পারি ওটা হচ্ছে মানুষ। আর যদি অন্যরকম হইতো, মাছির ক্ষেত্রে 2 জোড়া, এরকম তোমার হচ্ছে ক্রোমোজোমের যে সংখ্যাটা ওইটার উপর ভিত্তি করে আমরা প্রজাতি, মানে বিভিন্ন প্রজাতি হইতে দেখি আর কি। তাহলে এই যে মানুষের ক্রোমোজোম 23 জোড়া, ওই 23 জোড়ার ভিতরে 1 জোড়া হচ্ছে আমার সেক্স ক্রোমোজোম। কত? 1 জোড়া। 1 জোড়া বলতে হচ্ছে 2টা। 2টা কি কি? ওই 2টা হয় এরকম এক্স আর এক্স হইতে পারে, এই যে একটা 1 জোড়া আর কি, 2টা মিলে 1 জোড়া। আর এক্স আর ওয়াই মিলে হচ্ছে তোমার পুত্র সন্তান হইতে পারে। সেক্ষেত্রে এইটাও একটা, মানে এটাও 1 জোড়া বা 2টা। তাহলে এই 1 জোড়ার ভিতরে এটাও থাকতে পারে তোমার দেহে, এটাও থাকতে পারে। যদি এক্স আর এক্স থাকে সেক্ষেত্রে তুমি হচ্ছে স্ত্রীলিঙ্গ বিশিষ্ট হবা, আর এক্স আর ওয়াই থাকলে হচ্ছে তুমি পুরুষ হবা। সেক্ষেত্রে এটা কি হচ্ছে, আমাদের সেক্স ক্রোমোজোম কিন্তু এই লিঙ্গ নির্ধারণের কাজটা করতেছে। এরপরে আসো বিবর্তন বলতে কি বুঝায়। বিবর্তন বলতে বুঝায় অভিযোজিত হওয়া। ধরো অনেক কোটি বছর ধরে পৃথিবীতে কোনো একটা জীব প্রজাতি আসছে, জীব আবির্ভাব করে ওখানে হচ্ছে তোমার জীবনযাপন করতেছে। এই যে জীবনযাপন তুমি করতেছো, পৃথিবীতে যে তুমি আসো, পৃথিবী তো সবসময় তোমার অনুকূলে থাকবে না, প্রতিকূল পরিবেশও সৃষ্টি হবে। এমন সময় তোমার যে সাধারণ বৈশিষ্ট্যগুলা, সরলতম যে বৈশিষ্ট্যগুলা, তুমি ওই বৈশিষ্ট্যগুলা কিছুটা চেঞ্জ করে ফেলবা। চেঞ্জ করে ওই, মানে পরিবেশের যে চেঞ্জটা, পরিবেশের পরিবর্তনের সাথে নিজেকে চেঞ্জ করে তুমি টিকে থাকতে চাচ্ছ, তোমার প্রজাতিটা পৃথিবীতে টিকে থাকতে চাচ্ছে। এইটাই হচ্ছে বিবর্তন। এই যে কোটি কোটি বছর ধরে তোমার ভিতরে যে অভিযোজনটা হচ্ছে, তারপরে তুমি আবার মানে নিজেকে পরিবর্তন করার মাধ্যমে তুমি আবার পৃথিবীতে টিকে থাকতে পারতেছো, এটাই হচ্ছে বিবর্তন। কি বলছে দেখো তো, জীব সৃষ্টির মূলেই রয়েছে বিবর্তন, যে ধীর অবিরাম এবং চলমান পরিবর্তন দ্বারা কোনো সরলতম উদ্বংশীয় জীব পরিবর্তিত হয়ে জটিল ও উন্নততর নতুন প্রজাতি বা জীবের উদ্ভব ঘটে, তাকে আমরা বিবর্তন বলি। তাহলে এটা কি? এটা অনেক কোটি বছর ধরে চলমান একটা প্রক্রিয়া। তাহলে ধীর অবিরাম একটা চলমান প্রক্রিয়া, যে প্রক্রিয়া কি হবে, অবশ্যই পরিবর্তন ঘটবে। কারণ তুমি পৃথিবীতে কখনোই একরকম ভাবে থাকতে পারবা না। তোমার পৃথিবীর যেই চেঞ্জগুলা ওগুলোর সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। তুমি নিজেকে পরিবর্তন না করলে কিন্তু কখনোই হচ্ছে পৃথিবীতে টিকে থাকতে পারবা না। কিন্তু কিছু কিছু জীব আসে যারা আবার একদম শুরু থেকে আজ পর্যন্ত নিজেদের কোনো পরিবর্তন না ঘটায় হচ্ছে টিকে থাকতে পারতেছে, ওদেরকে আমরা বলি হচ্ছে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। কিরকম হয়? প্লাটিপাসের ক্ষেত্রে আমরা এরকম দেখতে পারি, রাজ কাঁকড়ার ক্ষেত্রে ওরা কি করে, ওরা যখন থেকে জীবন শুরু করছে আজ পর্যন্ত ওদের কোনো বৈশিষ্ট্যেরই কিন্তু পরিবর্তন হয় নাই। ওগুলো হচ্ছে আলাদা বিষয়, মানে ব্যতিক্রম। কিন্তু নর্মালি আমরা এই বিবর্তনটা ঘটতে দেখি। এখানে কি হয়, অভিযোজিত হয়, জীবগুলো অভিযোজিত হয় বা নিজেদেরকে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য পরিবর্তন ঘটায়। এরপরে আসো গ নাম্বার কি বলছে,
বাবা কিভাবে বিবর্তন সম্পর্কিত উল্লিখিত প্রমাণটি ব্যাখ্যা করলেন? কিভাবে? প্রথমে বিবর্তন কিভাবে বুঝাইছিল বাবা? এই যে সমসংস্থ বিবর্তন, সমসংস্থ কথাটা দিয়ে বিবর্তন বুঝাইছিল। এখন আমি তো তোমাকে আগেই বললাম যে সমসংস্থ কি, এটা হচ্ছে তোমার এরকম একটা প্রক্রিয়া যেখানে তোমার অস্থিবিন্যাসগুলা ভেতরে একরকম কিন্তু বাইরে থেকে দেখলে তুমি বুঝতে পারবা না। এই যে হাতের অস্থিবিন্যাস যদি আমরা বলি, মানুষের হাতের ক্ষেত্রেই যদি বলি, সবার প্রথমে আমাদের এইখানে যে হাড়টা, এতটুকুর যে হাড়টা, এইখানে থাকতেছে হচ্ছে তোমার হিউমেরাস। এইখানে দুইটা অস্থি একসাথে থাকে, একটা আলনা আর একটা রেডিয়াস। এরপরে কবজিতে থাকতেছে ছোট ছোট 8টা হাড়, ওগুলাকে বলবো কার্পাল। 5 আঙ্গুলের ভিতর দিয়ে 5টা মেটাকার্পাল এবং আঙ্গুলের অস্থিগুলাকে বলবো হচ্ছে ফ্যালাঞ্জেস। তাহলে এই যে হাতের যে অস্থিগুলা, হিউমেরাস, আলনা, রেডিয়াস, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, এইগুলো সবগুলোই হচ্ছে মানুষের হাতের ক্ষেত্রে আছে। এভাবে করে আমার পুরো হাতটা গঠিত হইল। এখন এই যে হাড়গুলো, এগুলো আমাকে কি করতেছে বলতো? আমাকে কোনো কিছু আঁকড়ে ধরতে সাহায্য করতেছে না? তিমি মাছের ক্ষেত্রেও আমরা সেম অস্থিবিন্যাস দেখতে পাই, কিন্তু বাইরে থেকে দেখলে বোঝা যায় না যে তিমির হাত তো আর মানুষের হাতের মতো না। তিমি মাছ তখন কি করে? সাঁতার কাটতে সাহায্য করে। বাদুর, পাখিদের ডানার ভেতরেও তুমি এরকম অস্থিবিন্যাসই দেখতে পাবা, কিন্তু ওদের যে ডানাটা ওইটা কি করে? উড়ার জন্য সাহায্য করে। তাহলে দেখো পাখির ডানা কি করতেছে? ওকে উঠতে সাহায্য করতেছে। আবার ঘোড়ার সামনের যে পাটা, ওইটার ভিতরে অস্থিবিন্যাস একই রকম, কিন্তু ওইটা কি করতেছে? ঘোড়াকে দৌড়াইতে সাহায্য করতেছে। তাহলে এরকম বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে ওদের কাজ বিভিন্ন রকম, কেউ উঠতে, কেউ সাঁতার কাটতে, কেউ দৌড়াইতে সাহায্য করতেছে, মানুষ হচ্ছে ধরতে সাহায্য করতেছে। তাহলে অস্থিবিন্যাস সবারই সেম, কিন্তু এই পরিবর্তনটা কি জন্য? ভিতরে একরকম অস্থিবিন্যাস হইলে কাজ কেন একরকম না? কারণ হচ্ছে এটা বিবর্তন, যার প্রয়োজনে সে ওইটাকে ওরকমভাবে ব্যবহার করতেছে। তাহলে এই যে চেঞ্জেসটা, অস্থিবিন্যাস একই রকম, কিন্তু কাজের যে ভিন্নতাটা বা ব্যবহারের ক্ষেত্রে যে ভিন্নতাটা, এটাই হচ্ছে বিবর্তন। যে কোনো পরিবর্তনই হচ্ছে তুমি বিবর্তন বলতে পারো। তাহলে এখানে আমরা কি বলতে পারি? দেখো এই যে একই কথাগুলো, তিমির ফ্লপার সাঁতার কাটার জন্য, ঘোড়ার অগ্রপদ হচ্ছে ওর দৌড়ানোর জন্য, মানুষের হাত হচ্ছে কোনো জিনিস ধরার জন্য, অন্যান্য সৃজনশীল কাজের জন্য পরিবর্তিত হয়েছে। সমসংস্থ অঙ্গগুলো থেকে বোঝা যায় যে সংশ্লিষ্ট অঙ্গ তথা জীবগুলো উৎপত্তিগতভাবে এক, একদম শুরুতে অস্থিবিন্যাস সবারই সেম ছিল, যদিও সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অভিযোজিত, এই যে অভিযোজিত কথাটা, অভিযোজিত হচ্ছে খাপ খাইয়ে নেওয়া, খাপ খাওয়ানো। কেমন? এই যে খাপ খাওয়ানো, এই অভিযোজনের ফলে বর্তমানে তাদের গঠন বিভিন্ন রকমের পরিবর্তন এসেছে। বাইরে থেকে দেখতেও কিছুটা অন্যরকম, তাই না? ডানা অন্যরকম, তিমি মাছের ফ্লপার অন্যরকম, ঘোড়ার পা, তুমি কখনো ভাবতে পারো যে ঘোড়ার পা আর মানুষের হাতের অস্থি একরকম? বাইরে থেকে দেখে তো একটুও বোঝা যায় না, কিন্তু ভিতরে অস্থি কিন্তু একই রকম। তাহলে এই যে জৈব বিবর্তনটা, এটা সমসংস্থ অঙ্গ দ্বারা উদ্দীপকের যে বাবাটা সে হচ্ছে বর্ণনা করছে। তাহলে দেখো বাবা কিভাবে বিবর্তন বর্ণনা করছে? সমসংস্থ অঙ্গ দ্বারা। আমরাও কিন্তু সমসংস্থ অঙ্গ দিয়ে বর্ণনাটা করলাম। এরপরে বাবার বুঝিয়ে দেওয়া মতবাদ দুটির মধ্যে কোনটি অধিকতর গ্রহণযোগ্য? মতবাদ দুইটা কি কি? একটা হচ্ছে ল্যামার্কবাদ আর একটা হচ্ছে ডারউইনবাদ। এখন ল্যামার্ক আর ডারউইনের ভিতরে আমরা জানি হচ্ছে ডারউইনের মতবাদ হচ্ছে অনেক বেশি গ্রহণযোগ্য, ডারউইনের মতবাদ বেশি গ্রহণযোগ্য। এই যে মতবাদ দুইটা হচ্ছে ল্যামার্ক আর ডারউইন, উক্ত মতবাদ দুটির মধ্যে ডারউইনবাদ অধিক গ্রহণযোগ্য। কি জন্য অধিক গ্রহণযোগ্য? চলো আমরা দেখি। এই যে ল্যামার্কবাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিষয় তিনটি: ব্যবহার ও অব্যবহারের সূত্র, পরিবেশের প্রভাব এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এবং নতুন প্রজাতির উৎপত্তি। এই তিনটা হচ্ছে আমাদের ল্যামার্কবাদের যে কথাবার্তাগুলা। কিন্তু আরও অনেক বিষয় আছে যেটা বিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ, যেটা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য দরকারি, সেটা কিন্তু আমরা ল্যামার্কের কথা পাই না। উনি কি বলে? উনি বলে হচ্ছে তুমি যদি কোনো একটা স্কিল ডেভেলপ করো, ধরো আমি এখন হচ্ছে কোনো একটা ভালো একটা স্কিল ডেভেলপ করতেছি, এখন তোমার যে পরবর্তী বংশধর তার ভিতরে কিন্তু এই বৈশিষ্ট্যটা আসবে না, কারণ এটা তুমি নিজে অর্জন করছো, পরবর্তীতে অর্জন করছো, কিন্তু এটা কিন্তু তোমার জিনের মাধ্যমে ট্রান্সফার হইতে পারবে না। কারণ আমরা কি জানি, বংশ পরম্পরায় হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগুলা জিনের মাধ্যমে ট্রান্সফার হয়, কিন্তু তুমি পরবর্তীতে যে বৈশিষ্ট্যগুলো অর্জন করতেছো ওটা কিন্তু তোমার জিনের ভিতরে থাকতেছে না, তাহলে ওই বৈশিষ্ট্যটা কিন্তু তোমার পরবর্তী বংশধরের ভিতরে যাবে না। কিন্তু ল্যামার্ক বলে যে না, তুমি যদি কোনো বৈশিষ্ট্য অর্জন করো বা কোনো স্কিল যদি ডেভেলপ করো, এটা তোমার যে পরবর্তী বংশধরে যাবে, কিন্তু এটা আসলে ভুল কথা। তাহলে এরকম কথাবার্তাগুলা, যার জন্য আমরা হচ্ছে জীবনের সাথে মিল পাচ্ছিলাম না ল্যামার্কের কথাবার্তাগুলা। এরপরে কি বলছে দেখো তো, ব্যবহার অব্যবহারের সূত্রানুসারে জীবদেহে প্রয়োজন অনুসারে নতুন অঙ্গের উৎপত্তি বা কোনো পুরনো অঙ্গের অবলুপ্তি ঘটতে পারে।
বাস্তবে এই সূত্র বেশি দূর অগ্রসর হতে পারেনি। কি বলছে? ব্যবহার আর অব্যবহারের উপর ভিত্তি করে। তুমি যদি তোমার কোনো একটা অঙ্গ কোনো ব্যবহার না করো, সেক্ষেত্রে ওইটা পর কিছুদিন পর হচ্ছে অকেজো হয়ে যাবে, তাই না? এরকম অনেক নিষ্ক্রিয় অঙ্গ কিন্তু আমাদের বডিতে আছে, যেটা হচ্ছে এখন কোনো কাজ করে না। যেমন আমাদের অ্যাপেন্ডিক্স আছে, ক্ষুদ্রান্ত্র যেখানে শেষ, বৃহদান্ত্র যেখানে শুরু। ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র কি? বাংলা ভাষায় বলতে গেলে নাড়িভুঁড়ি আর কি। ওই যে পেটের ভিতরে যে নাড়িভুঁড়িগুলো, যেগুলো আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে, ওখানে একটা অ্যাপেন্ডিক্স অর্গান আছে, যেটা আগে কাজ করতো যখন আমরা গুহায় বাস করতাম। মানে আমাদের পূর্বপুরুষরা যারা গুহায় বাস করতো, ওই সময় যখন ওরা কাঁচা মাংস খাইতো, তখন অ্যাপেন্ডিক্স কাজ করতো। কিন্তু পরবর্তীতে তো আমরা কাঁচা মাংস আর খাই না, সিদ্ধ হইলেও খাই বা পুরায় হইলেও খাই। সেক্ষেত্রে ওইটা আস্তে আস্তে হচ্ছে ওই অর্গানটার কাজ বন্ধ হয়ে গেছে, ও আর কাজ করে না। সেক্ষেত্রে যে তুমি যখন ব্যবহার করতেছো না, তখন কিন্তু ওই অঙ্গটা অকেজো হয়ে যাবে বা বিলুপ্ত হয়ে যাবে, এরকম উনি বলছে। কিন্তু না, অ্যাপেন্ডিক্স টু স্টিল আমাদের পেটের ভিতর আছে। মাঝে মাঝে তোমরা কি অ্যাপেন্ডিসাইট অপারেশন বা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে এরকম কিন্তু শুনে থাকবা, মানে কারো ক্ষেত্রে শুনে থাকলে। এই যে অর্গানটা এখনো আমাদের বডিতে আছে, যেটা সংক্রামিত হইলে কিন্তু তোমার মানে অনেক সমস্যা হইতে পারে। অ্যাপেন্ডিক্স যদি মানে ব্যথা অনুভব হয়, সেক্ষেত্রে ওটা অপারেশন করে ফেলে দেওয়া উচিত, কারণ এটা তো আমাদের দেহে কোনো কাজ করতেছে না। শুধু শুধু ওর সংক্রামিত হলে ওকে রাখলে কিন্তু মৃত্যু ঝুঁকিও কিন্তু থাকতে পারে। তাহলে উনি বলছে বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু বিলুপ্ত তো হয় না, দেহের ভিতর তো এখনো আছে। তাহলে এই কথাবার্তাগুলো মানে উনার কথাবার্তাগুলো হচ্ছে বাস্তবের সাথে মিলতেছিল না, যার জন্য আমরা উনার মতবাদটাকে অনেক বেশি গ্রহণযোগ্য বা অধিক গ্রহণযোগ্য বলবো না। তারপরে বাস্তবে এই সূত্র বেশি দূর অগ্রসর হতে পারেনি, ওই যে এই কথাটা। অন্যদিকে তার মতে কোনো জীবের জীবনকালে যে সকল বৈশিষ্ট্য অর্জিত হয়, ওই যে কোনো একটা স্কিল যদি তুমি ডেভেলপ করো, তোমার পরবর্তী বংশধর কিন্তু ওই স্কিলটা যাবে না, সেগুলো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হয় এবং ধীরে ধীরে একটি প্রজাতি থেকে অপর একটি নতুন প্রজাতির সৃষ্টি হয়। এই মতবাদও বর্তমান বংশগতিবিদ্যার সাথে অসামঞ্জস্যপূর্ণ, কারণ এটা আসলে হয় না। তারপরে ডারউইনের মতবাদগুলো যদি আমরা দেখি, দেখো, ডারউইনের প্রতিপাদ্য বিষয়সমূহ হলো অস্তিত্বের জন্য সংগ্রাম। এই যে ডারউইনেরটা দেখো, এতক্ষণ আমরা ল্যামার্কের কথাবার্তা বলছি, ল্যামার্কের 3টা মতবাদ, ওগুলা বর্ণনা শুনছি। এরপরে ডারউইনের কথাবার্তাগুলো কি? অস্তিত্বের জন্য সংগ্রাম এবং যোগ্যতমের জয়, তারপরে প্রকরণ বা জীবদেহের পরিবর্তন, তারপর হচ্ছে প্রাকৃতিক নির্বাচন ও নতুন প্রজাতির সৃষ্টি। এগুলো হচ্ছে ডারউইন বলছে। কি কি দেখো তো, অস্তিত্বের জন্য সংগ্রাম করতে বলছে সবগুলা প্রাণীকে। অবশ্যই তুমি নিজেকে টিকিয়ে রাখার জন্য তো সংগ্রাম অবশ্যই করবা। প্রতিটা ক্ষেত্রে দেখবা আমাদের একটা প্রতিযোগিতা কিন্তু করা লাগে। প্রতিযোগিতায় যে জিততে পারে সেই হচ্ছে টিকে থাকে, সে সবার কাছে প্রিয় হয়, সে পৃথিবীতে মানে এক্সিস্ট করে। কিন্তু যারা জিততে পারে না, তারা হচ্ছে তোমার বিলুপ্ত হয়ে যায় পৃথিবীর কাছ থেকে। তাহলে জয় কাদের হয়? অবশ্যই যারা যোগ্য তাদের জয় হয়। তাহলে যোগ্যতমের জয় অথবা অস্তিত্বের জন্য সংগ্রাম করে যারা টিকে থাকতেছে, এটা হচ্ছে ডারউইন আমাদেরকে বলছে। অবশ্যই প্রকৃতিতে আমরা এরকম অনেক ঘটনাই দেখতে পাই। এরপরে প্রকরণ বা জীবদেহের পরিবর্তন। তুমি নিজেকে টিকিয়ে রাখার জন্য, পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য কিন্তু তোমাকে অনেক অনেক অভিযোজিত মানে অভিযোজন ক্ষমতা অর্জন করতে হবে, কারণ অভিযোজিত যদি না হইতে পারো, তাহলে পৃথিবীতে টিকে থাকতে পারবে না। যেখানে তোমার যেরকম ভাবে নিজেকে পরিবর্তন করতে হবে, ওইরকম ভাবেই হচ্ছে যদি তুমি করো পরিবর্তনটা, তাহলে তুমি টিকে থাকতে পারবা। তাহলে তোমার কি হইলো? জীবদেহের পরিবর্তন ঘটতো না? অবশ্যই বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটলে তোমার জীবদেহের পরিবর্তনও ঘটবে। এরপরে প্রাকৃতিক নির্বাচন বা নতুন প্রজাতির সৃষ্টি। দেখো, প্রকৃতি তাকেই নির্বাচন করে যে হচ্ছে যোগ্য হয়, অযোগ্যদের কেউ টিকিয়ে রাখে না, প্রকৃতিও তাদেরকে টিকিয়ে রাখে না, ওরা হচ্ছে বিলুপ্ত হয়ে যায়। তাহলে প্রাকৃতিক নির্বাচন মতবাদটা হলো প্রকৃতি কাকে সিলেক্ট করতেছে, প্রকৃতি দ্বারা তুমি নির্বাচিত হচ্ছ কিনা। কারণ এই যে প্রকৃতির বা এই যে সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত যে আমাদের টিকে থাকার জন্য যে পৃথিবী যদি তোমাকে সিলেক্ট না করে, সেক্ষেত্রে তুমি কখনোই হচ্ছে পৃথিবীতে এক্সিস্ট করতে পারবা না। তাহলে প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা প্রকৃতি তোমাকে নির্বাচন করতেছে। এই যে এই কথাবার্তাগুলো দেখো কত মানে তুমি রিলেট করতে পারতেছো। কিন্তু ল্যামার্কের গুলা উনি কি বলে যে তুমি যে বৈশিষ্ট্য অর্জন করতেছো, তোমার বাবুদের ভিতরেও সেই বৈশিষ্ট্য আসবে, কখনোই না। সেক্ষেত্রে ডারউইনের মতবাদগুলো হচ্ছে বিজ্ঞানীদের ক্ষেত্রে অনেক বেশি সুইটেবল মনে হয়েছে, যার জন্য ওনার মতবাদগুলো হচ্ছে অধিক গ্রহণযোগ্য। এরপরে ডারউইনের প্রতিপাদ্য বিষয়সমূহ আধুনিক বংশগতিবিদ্যা দ্বারা প্রমাণিত ও গৃহীত। হ্যাঁ, বংশগতিবিদ্যার যে মানে আধুনিক বংশগতিবিদ্যার যে কথাবার্তাগুলো, ওইখানের ভিতরে আমরা এই জিনিসগুলো হচ্ছে বর্ণনা করতে পারি সুন্দর মতো, মানে মিলে যায় বা তোমার হচ্ছে কি বলবো প্রমাণ করার মতো। সেক্ষেত্রে তার প্রতিপাদ্য বিষয়গুলা আমরা হচ্ছে মানে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে মতবিরোধ থাকে, যে তোমার মানে ধর্ম রিলেটেড কথাবার্তা গেলে হচ্ছে এগুলা মানে অনেক বেশি মানে
তর্ক বিতর্কের বিষয়, কিন্তু এমনিতেই বংশগতিবিদ্যার সূত্র দ্বারা যদি আমরা করতে যাই তখন হচ্ছে মিলে যায়। তাহলে এই যে ল্যামার্ক আর ডারউইনের ভিতর যদি তুমি কম্পেয়ার করো, সেক্ষেত্রে ডারউইনকে আমরা হচ্ছে মানে ওর মতামতটাকে আমরা বেশি প্রাধান্য দিতে পারি ল্যামার্কের তুলনায়। তাহলে আমাদের তো প্রশ্ন এটাই জিজ্ঞেস করছে যে ল্যামার্কবাদ আর ডারউইনবাদের ভিতর কোনটা বেশি গ্রহণযোগ্য। সেক্ষেত্রে আমরা বলতে পারি ডারউইনের যে মতবাদটা এটা হচ্ছে অধিক গ্রহণযোগ্য। তুলনা করতে বলছে, দুইটা প্যারা করে দুইজনের মতামতগুলা বর্ণনা করে দিব। তুলনা বলতে হচ্ছে পার্থক্য, মানে কারটা ভালো কারটা খারাপ এরকম কম্পেয়ার করতে বলছে। তাহলে কম্পেয়ার বললেই যে সবসময় ছক আঁকায় আঁকতে হবে এরকম কিন্তু না, মানে পার্থক্য বললেই যে ছক আঁকতে হবে এরকম না, তুমি বর্ণনা করে হচ্ছে মানে তুলনা করতে পারো। তাহলে এই যে দেখো বিবর্তন রিলেটেড এই সৃজনশীলটা সমসংস্থ অঙ্গ দ্বারা একবার বর্ণনা করলো, এরপরে দুইজন বিজ্ঞানীর মতবাদ দ্বারা বর্ণনা করলো। সহজ কিন্তু কথাবার্তাগুলা, আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।